রিনা, শুনছিস? বাইরে কিসের যেন একটা বিকট আওয়াজ হলো। বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে যেন আসমান ভেঙে পড়ল। একটু উঠে দেখ তো মা, কি হলো বাইরে? কি হয়েছে মা? এত রাতে কিসের আওয়াজ হবে? তুমি বোধহয় কোনো স্বপ্ন দেখেছ। শান্ত হয়ে ঘুমাও তো। বাইরে তো শুধু বৃষ্টির ঝমঝম শব্দ শুনছি। না রে মা, এটা স্বপ্নের আওয়াজ না। তুই একটু ভালো করে কান পেতে শোন। পানির গর্জন শোনা যাচ্ছে। আমার ডর লাগছে। বন্যার বাঁধটা বোধহয় শেষমেশ ভেঙেই গেল। হায় হায়, এবার আমাদের কি হবে রিনা? ও খোদা! মা, তুমি ঠিকই বলেছ। উঠোনে তো ইতিমধ্যেই পানি চলে এসছে। স্রোত অনেক বেশি। জানলার ফাঁক দিয়ে দেখছি চারদিক পানিতে থয় থয় করছে। এখন আমরা কোথায় যাব এই গভীর রাতে? তোর ছোট বোনটা তো অঘোরে ঘুমাচ্ছে। ওকেও জাগাতে হবে। ঘরের চাল পর্যন্ত পানি উঠতে বেশিক্ষণ সময় লাগবে না। মা, ভেঙে পড়লে চলবে না। শক্ত হও। চলো, আমরা এক্ষুনি বাইরে বেরিয়ে যাই। ঘরে থাকলে এই মাটির ঘরটা যে কোনো সময় ধসে পড়তে পারে বা ভেসে যেতে পারে। বাইরে আমার মায়া কই গেল? কাল সারা রাত তো আমার কোলের কাছেই ছিল। কখন যে হাতছাড়া হয়ে গেল টেরও পেলাম না। আমার আদরের ছোট মেয়েটাকে এই রাক্ষসে বন্যার পানিতে ভেসে গেল। আমি মা হয়েও নিজের কলিজার টুকরাকে রক্ষা করতে পারলাম না রে। মা, তুমি এভাবে ভেঙে পড়লে তো চলবে না। একটু ধৈর্য ধরো। মায়া ছোট মানুষ হলেও ও খুব বুদ্ধিমান। নিশ্চয়ই কোথাও না কোথাও আটকে আছে। তুমি কান্না থামাও মা। আমরা এক্ষুনি চারপাশটা ভালো করে খুঁজে দেখব। ইউকে আমরা ঠিকই খুঁজে বের করতে পারব। চারদিকে শুধু অথই পানি আর কচুরি পানা। কাল রাতের সেই ভয়ঙ্কর স্রোত কি আর কাউকে আস্ত রেখেছে? আমার বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে মায়া যেন আমাকে দূর থেকে মা মা বলে ডাকছে। আমি অভাগী মা। আমার মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। মা, তুমি ওসব অলক্ষণে কথা মুখে এনো না। মায়ার কিচ্ছু হয়নি। দেখো, বৃষ্টি থেমে গেছে আর আকাশের মেঘও সরে যাচ্ছে। এখন রোদ উঠলে সব পরিষ্কার দেখা যাবে। আমি সোহেল ভাইকে বলেছি নৌকা নিয়ে আসতে। আমরা প্রতিটি ঝোপঝাড় আর গাছের ডাল খুঁজে দেখব। তুমি এখানে রহিমা খালার কাছে একটু বসো। আমি এক্ষুনি বেরোচ্ছি ওকে খুঁজতে। না রে রিনা, তোকে আমি একলাই পানির মধ্যে ছাড়তে পারবো না। যদি তোকেও হারিয়ে ফেলি তবে আমি কার মুখ চেয়ে বাঁচব? তুই বরং এখানেই থাক। গ্রামের মানুষরা যখন নৌকা নিয়ে বের হবে তখন আমরা সবাই মিলে একসাথে মায়াকে খুঁজতে যাব। আজ ঠিক 10টা বছর পার হয়ে গেল সেই কাল রাতের। অথচ আমার মনে হয় এই তো সেদিনের কথা। মায়া আমার আঁচল ধরে দাঁড়িয়েছিল। আজও জানি না আমার ছোট্ট বোনটা কোথায় আছে, কেমন আছে। রিনা, তুমি আজও সেই পুরনো স্মৃতি আঁকড়ে ধরে আছো? 10 বছর অনেকটা সময়। মানুষের জীবন বদলে যায়, কত কিছু ধুয়ে মুছে যায়। আমি জানি তোমার কষ্টটা অনেক গভীর, কিন্তু এভাবে প্রতিদিন নিজেকে শেষ করে দিলে তো চলবে না। শান্ত কি করে হব বলো? যে মা আজও রাতে ঘুমানোর আগে মায়ার নাম ধরে বিড়বিড় করে কাঁদেন, তার সামনে আমি কিভাবে স্বাভাবিক থাকি? আমার কেবলই মনে হয় সেদিন যদি ওর হাতটা আরও শক্ত করে ধরে রাখতাম তবে হয়তো আজও আমাদের মাঝেই থাকত। আমি তোমার মনের অবস্থা বুঝি রিনা, কিন্তু তুমি তো মানুষ হিসেবে তোমার সাধ্যের বাইরে গিয়েও ওকে খুঁজেছ। এত বছর ধরে আমরা কত জায়গায় খোঁজ নিলাম, পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, তবুও কোনো হদিশ মেলেনি। এখন তো ভরসা রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, তাই না? ভরসা তো হারায়নি সাজ্জাদ। কখনো ভাবি হয়তো ও কোনো ভালো মানুষের আশ্রয়ে বড় হচ্ছে, আবার কখনো ভয়ে শিউরে উঠি যদি কোনো বিপদ হয়ে থাকে। আমার বিয়ের আনন্দ বা আজকের এই গোছানো সংসার কোনো কিছুই মায়ার অভাবটা পূরণ করতে পারছে না। দেখো রিনা, কপালে থাকলে একদিন ঠিকই ওকে খুঁজে বের করব আমরা। পৃথিবীটা ছোট, অলৌকিক কিছু তো ঘটতেই পারে। তুমি যদি সবসময় এভাবে দুশ্চিন্তা করো তবে তো আমাদের এই নতুন দিনগুলোও বিষাদে ভরে উঠবে। মায়ের কথা মনে পড়লে আরও বেশি কষ্ট হয়, কারণ তিনি আজও দরজার দিকে তাকিয়ে থাকেন কেউ কড়া নাড়লে। মাঝে মধ্যে স্বপ্ন দেখি মায়া বড় হয়ে ফিরে এসেছে, কিন্তু ঘুম ভাঙলেই দেখি সেই শূন্যতা। রক্তের টান কখনো মুছে যায় না রিনা। যদি কোনোদিন ওর মুখোমুখি হও, তোমার মন ঠিকই বলে দেবে যে ওই তোমার মায়া। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। বাবা, জানো, আজ আমাদের কলেজ থেকে ছুটির নোটিশ দিয়ে দিয়েছে। পরীক্ষার পরেই লম্বা ছুটিটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি। তোমার কি মনে আছে তুমি আমাকে একটা বড় প্রমিস করেছিলে? আরে মা, আমি তো কত প্রমিসই করি, কোনটা যে তোর মাথায় ঘুরছে কে জানে। তবে তোর হাসি মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় দাবি নিয়ে এসেছিস। বল তো শুনি,
আমার মা জননী কোন আবদারটা পূরণ করতে চায়। কেন বাবা, তুমি বলেছিলে না এবার পরীক্ষার পর আমাকে কোনো এক সুন্দর গ্রামে ঘুরতে নিয়ে যাবে? আমি সারা জীবন শহরেই বড় হলাম, নদী আর মাটির ঘর দেখার খুব শখ আমার। তুমি কি এবার তোমার সেই কথা রাখবে নাকি ভুলে যাবে? ঠিক আছে মা, আমি তো কথা দিলে কখনো ফেলি না। এবার তোকে সত্যিই গ্রামে নিয়ে যাব, যেখানে খোলা বাতাস আর অনেক বড় বড় গাছ আছে। তোর অনেক দিনের শখ, এই ছুটিতেই সেটা পূরণ হবে। সত্যি বলছো বাবা? আমি তো ভাবতেই পারছি না যে আমি অবশেষে গ্রামে যাচ্ছি। আমাদের নিজের কোনো গ্রাম নেই বলে আমার বান্ধবীদের কাছে কত গল্প শুনতে হয়। আচ্ছা বাবা, আমরা কি কোনো নদীর ধারের গ্রামে যাব? হ্যাঁ রে মা, তোকে এক নদীর ধারের গ্রামেই নিয়ে যাব। সেখানে নদীটা খুব শান্ত, আবার কখনো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তোর মাকে গিয়ে বল এখনই ব্যাগ গুছিয়ে নিতে। এক্ষুনি যাচ্ছি মাকে বলতে। মা শুনলে তো মহা খুশি হবে, সেও তো অনেকদিন কোথাও বেরোয় না। আচ্ছা বাবা, গ্রামটা কি খুব দূরে? আমরা কি কাল সকালেই রওনা দিতে পারি? খুব একটা দূরে নয় মা, তবে পৌঁছতে কয়েক ঘন্টা তো লাগবেই। তুই তোর সব দরকারি জিনিসপত্র গুছিয়ে নিস, আর যাওয়ার সময় ক্যামেরাটা সাথে নিস। তোর এই আনন্দ দেখার জন্যই তো আমার এত কষ্ট করা। তুমি সেরা বাবা। আমার কত কি দেখতে ইচ্ছে করে জানো? ধানক্ষেত, মেঠো পথ আর পাড়ার লোকজনের সাথে গল্প করা। আমার মনে হচ্ছে এই গ্রাম ভ্রমণের জার্নিটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হতে যাচ্ছে। হয়তো সত্যিই স্মরণীয় হবে রে মা। নিয়তি হয়তো তোকে তোর শিকড়ের কাছেই টেনে নিয়ে যাচ্ছে। যা, এখন দৌড়ে গিয়ে ব্যাগ গুছিয়ে নে। তুমি যে স্নেহাকে ওই গ্রামটাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে, একবারও কি ভেবে দেখেছ ওখানে ওর আসল পরিবারের কেউ থাকতে পারে? যদি কেউ ওকে চিনে ফেলে, তবে আমাদের এই 10 বছরের সাজানো সংসারটা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে না? আমি জানি তুমি কেন ভয় পাচ্ছ, কিন্তু নিয়তিকে কি আর সারা জীবন আটকে রাখা যায়? মায়া এখন বড় হয়েছে, তার মনে শেকড় খোঁজার একটা সুপ্ত টান হয়তো অলক্ষ্যেই কাজ করছে। মিথ্যে কেন বলছ? আমরা কি ওকে নিজেদের সন্তানের মতো মানুষ করিনি? এই মেয়েটি যদি জানতে পারে যে আমরা তার জন্মদাতা বাবা মা নই, তবে ও যে কি পরিমাণ কষ্ট পাবে তা কি তুমি একবারও বুঝতে পারছ? ওর সাজানো পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে। ও হয়তো আমাদের আর কোনো দিন ক্ষমা করতে পারবে না। আমি সব বুঝতে পারছি, বিশ্বাস করো, আমার বুকটাও ফেটে যাচ্ছে। কিন্তু আমি ওকে কথা দিয়েছি, এই ছুটিতে ওকে গ্রামে নিয়ে যাব, তাই এই ঝুঁকিটা আমাকে নিতেই হবে। ঝুঁকি কেন বলছ? এটা তো আগুনের সাথে খেলা করা। যদি সেই হারানো মায়ার পরিবার ওকে ফিরে পেতে চায়, তবে আমি কি তাকে ছেড়ে দিতে পারব? আমি তো মা, 10 বছর ধরে তিল তিল করে ওকে বড় করেছি। দেখ, 10 বছর আগে যখন বন্যার পানিতে ওকে আধমরা অবস্থায় পেয়েছিলাম, তখনই মনে হয়েছিল ও ওপরবালার দেওয়া একটা আমানত। আমানত হয়তো সারা জীবন নিজের কাছে রাখা যায় না। হয়তো ওই গ্রামের মাটিতেই ওর শৈশবের কোনো স্মৃতি লুকিয়ে আছে, যা ওকে আজ টানছে। তুমি বড্ড বেশি আবেগ দিয়ে ভাবছ। বাস্তবটা অনেক কঠিন। ও যখন নিজের আসল বাবা মাকে খুঁজে পাবে, তখন আমাদের এই 10 বছরের ভালোবাসা কি ওর কাছে তুচ্ছ হয়ে যাবে না? আমি তো চাই ও সারা জীবন আমাদের স্নেহাই হয়ে থাকুক, কুড়িয়ে পাওয়া মায়া হয়ে নয়। ভালোবাসা কখনো তুচ্ছ হয় না। যদিও জানতেও পারে যে আমরা ওকে কুড়িয়ে পেয়েছি, আমাদের প্রতি ওর শ্রদ্ধা আর ভালোবাসা কমবে না, বরং বাড়বে। কারণ ও জানবে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমরা ওকে কতটা আগলে রেখেছি। আমাদের ওপর একটু ভরসা রাখো। বাবা, দেখো কি সুন্দরী গ্রামটা। কেন জানি না, এখানকার বাতাস আর এই মাটির সোদা গন্ধ আমার খুব চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে যেন এই নদী আর গাছপালার সাথে আমার অনেক পুরনো কোনো সম্পর্ক আছে। হ্যাঁ রে মা, গ্রামটা সত্যিই খুব সুন্দর আর শান্ত। প্রকৃতির টানেই হয়তো তোর এমন মনে হচ্ছে, কারণ মানুষের মন তো মাটিরই তৈরি। তুই এক কাজ কর, তোর ক্যামেরাটা বের করে অনেকগুলো ছবি তুলে রাখ। আমরা পরে সবাই মিলে একসাথে বসে দেখব। শুধু ছবি নয় বাবা, আমার মনে হচ্ছে আমি যেন আগে কোনোদিন এই বড় বটগাছটার নিচে বসেছিলাম। ওই দেখো, দূরে একটা আধভাঙ্গা মাটির ঘর। ওটা দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি হু হু করে উঠছে। বাবা, তুমি কি নিশ্চিত আমরা এই গ্রামে আগে কখনো আসিনি? না রে মা, আমরা তো এখানে প্রথমবারই এলাম। হয়তো তুই কোনো সিনেমায় বা গল্পে এমন দৃশ্য দেখেছিস, তাই তোর অবচেতন মন এটাকে চেনা মনে করছে। তুই ওসব বেশি চিন্তা না করে গ্রামের সৌন্দর্যটা উপভোগ কর। দেখ কত সুন্দর পাখি ডাকছে। হয়তো তুমি ঠিকই বলছো বাবা, তবুও মনটা মানতে চাইছে না। ওই যে দূরে একটা টিনের চালের ঘর দেখা যাচ্ছে, ওটার দিকে তাকালে আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে ওখান থেকে ডাকছে। চলো না বাবা,
আমরা ওই বাড়িটার দিকে একটু গিয়ে দেখি। আমার খুব কৌতূহল হচ্ছে। শুনছ, আমি মাত্র নদীর ঘাটে জল নিতে গিয়েছিলাম, সেখানে এক শহর থেকে আসা পরিবারকে দেখলাম। তাদের সাথে একটা মেয়ে আছে। বিশ্বাস করো, ওকে দেখতে একদম আমাদের মায়ার মতো। ওকে দেখা মাত্রই আমার বুকের ভেতরটা কেমন মুচড় দিয়ে উঠল। মনে হলো যেন আমার মাই ফিরে এসেছে। কি বলছো রিনা? 10 বছর আগে সেই ছোট মায়া এখন এত বড় হয়ে গেছে যে তুমি এক দেখাতেই চিনে ফেললে? নদী থেকে তো কত মানুষই জল নিতে আসে। তোমার মনের ভুলও তো হতে পারে। না সাজ্জাদ, এটা মনের ভুল নয়। ওর হাঁটা চলা, গায়ের রং আর ওই মায়াবী চাহনি সবই যেন আমাদের মায়ার প্রতিচ্ছবি। আমার ভেতর থেকে কে যেন বারবার বলছে যে ওই আমার হারিয়ে যাওয়া ছোট বোন। তুমি কি বুঝতে পারছো না আমার কেন এত অস্থির লাগছে? আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি। মায়া যদি সেই বন্যায় ভেসে গিয়ে থাকে, তবে এই অচেনা মানুষদের সাথে সে কিভাবে থাকবে? হতে পারে ওই মেয়েটি দেখতে মায়ার মতো। পৃথিবীতে তো একই চেহারার অনেক মানুষ থাকে। 10 বছর আগে তো মায়ার লাশও পাওয়া যায়নি। তার মানে ও বেঁচে থাকতে পারে। হয়তো এই মানুষগুলোই ওকে নদী থেকে তুলে নিয়ে নিজের মেয়ের মতো বড় করেছে। চলো না সাজ্জাদ, আমরা একবার ওদের আশ্রয়ে যাওয়া বাড়িতে গিয়ে দেখে আসি। এখন হঠাৎ করে অপরিচিত মানুষের বাড়িতে গিয়ে এমন কথা বলা কি ঠিক হবে? তারা হয়তো আমাদের ভুল বুঝতে পারে, কিংবা অপমানও করতে পারে। যদি মেয়েটি সত্যিই তাদের নিজের সন্তান হয়, তবে আমাদের এই দাবি তাদের মনে কষ্ট দেবে। একটু ভেবেচিন্তে পা বাড়ানো উচিত নয় কি? অপমানের ভয় আমি করি না সাজ্জাদ। বোনের জন্য আমি সব সইতে পারি। ওই মেয়েটির চোখের দিকে তাকালে যদি আমি আমার হারানো শৈশব ফিরে পাই, প্লিজ আমার কথা শোনো। আমরা শুধু দূর থেকে একবার ভালো করে দেখব, কাউকে কিছু বলবো না। ঠিক আছে রিনা, চলো আমরা ওই গেস্ট হাউসের দিকে যাই যেখানে তারা উঠেছে। তবে মনে রেখো, ওখানে গিয়ে হুটহাট কোনো সিদ্ধান্ত নিও না বা কান্নাকাটি শুরু করো না। আমরা আগে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব, তারপর যা করার করব। মাকেও যদি একবার ওখানে নিয়ে যেতে পারতাম, তবে তিনি এক পলকেই বলে দিতেন ও আমাদের মায়া কিনা। আচ্ছা আপা, বেয়াদবি নেবেন না। আপনাদের সাথে যে মেয়েটি এসেছে তার নাম কি? আর সত্যি করে বলবেন কি, ও কি আপনাদেরই নিজের মেয়ে? কারণ ওর চেহারাটা আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরা ছোট বোনের মতো। তুমি কে যে হুট করে এসে আমার মেয়ের নাম আর পরিচয় জানতে চাইছ? ওর নাম স্নেহা, আর ও আমারই মেয়ে। আপা, দয়া করে ভুল বুঝবেন না। আমি কোনো আজেবাজে কথা বলছি না। আজ থেকে ঠিক 10 বছর আগে ভয়াবহ বন্যায় আমার ছোট বোন মায়া স্রোতে ভেসে গিয়েছিল। আমরা ওকে আর খুঁজে পাইনি। স্নেহার চোখের দিকে তাকালে আমি মায়ার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শুনে আমাদের লাভ কি? দুনিয়াতে কত মানুষের চেহারার সাথে মিল থাকে। তার মানে এই না যে ও তোমার বোন হয়ে যাবে। এখন এখান থেকে চলে যাও, আমাদের শান্তিতে থাকতে দাও। আর আমার মেয়ের ধারে কাছে আসার চেষ্টাও করো না। মায়েরা তো কখনো নিষ্ঠুর হয় না আপা। আপনিও তো মা। আমার মায়ের কষ্টটা কি একবারও বুঝতে পারছেন না? তিনি 10 বছর ধরে দরজার দিকে তাকিয়ে থাকেন, যদি মায়া ফিরে আসে। আপনি শুধু একবার বলুন, 10 বছর আগে কি আপনারা কোনো শিশুকে কুড়িয়ে পেয়েছিলেন? আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমার এই অবান্তর প্রশ্ন আমাকে অপমান করছে। স্নেহা আমাদের কলিজার টুকরা, ওকে নিয়ে আমরা সুখী আছি। তুমি দয়া করে আমাদের পারিবারিক বিষয় নাক না গলিয়ে নিজের পথে যাও, নয়তো আমি লোক ডাকতে বাধ্য হব। আমি যাব না আপা, যতক্ষণ না আমার মন শান্ত হচ্ছে। আমার মায়ার কপালে একটা ছোট্ট কাটা দাগ ছিল শৈশবে পড়ে গিয়ে। আমি শুধু দেখতে চাই স্নেহার কপালে তেমন কিছু আছে কিনা। আপনি যদি সত্যি ওর মা হন, তবে আপনার ভয় পাওয়ার তো কিছু নেই। একবার দেখতে দিন। কোনো দাগ দেখার দরকার নেই। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার অধিকারও তোমার নেই। তোমরা বড্ড বেশি বাড়াবাড়ি করছো। গ্রাম থেকে এসে শহরের মানুষকে এভাবে হেনস্থা করা ঠিক না। এখনই চলে যাও বলছি, আর কোনোদিন আমার মেয়ের সামনে দাঁড়াবে না। তুমি শুনলে তো ওই মেয়েটা কি বলল? ওরা মায়ার কপালে সেই পুরনো কাটা দাগটা দেখতে চাইছে। যদি ওরা সত্যিই সেই দাগটা দেখে ফেলে, তবে তো সব শেষ হয়ে যাবে। স্নেহা যদি জেনে যায় ও আমাদের নিজের সন্তান নয়, তবে ও আমাদের কোনোদিন ক্ষমা করবে না। দেখলে তো, শেষ পর্যন্ত সত্যিটা সবার সামনে এসেই পড়ল। আমি আগেই জানতাম 10 বছর আগের সেই ঝড়ের রাতের স্মৃতি এভাবে আমাদের পিছু ছাড়বে না। আর কতদিন আমরা সত্যিকে এভাবে লুকিয়ে রাখব বলো? কেন লুকিয়ে রাখা যাবে না? স্নেহা তো জানেই না ওর অতীত কি। ও আমাদেরই নিজের বাবা মা মনে করে বড় হয়েছে। আমি আমার মেয়েকে কোনোভাবেই হারাতে পারব না। ও আমার জীবনের শেষ সম্বল। তুমি বুঝতে পারছ না, আরেকজনের সন্তানকে আমরা এভাবে জোর করে আটকে রাখতে পারি না। ওই যে রিনা মেয়েটা, ওর চোখের জল দেখে কি তোমার মা হিসেবে একটুও দয়া হলো না? 10 বছর ধরে ওর মা যে শোক নিয়ে বেঁচে আছে, সেই শোক থেকে তাদের মুক্তি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তুমি কি পাগল হয়ে গেলে? আমরা ওকে মরণাপন্ন অবস্থা থেকে উদ্ধার করেছি, নিজের খেয়ে না খেয়ে বড় করেছি, আর এখন হুট করে অন্য কাউকে দিয়ে দেব? আমি কোনো কথা শুনতে চাই না।
তুমি এখনই গুছিয়ে নাও, আমরা কাল ভোরেই শহর ফেরত যাব। না, আর পালানো সম্ভব নয়। কাল সকালেই আমরা স্নেহাকে সব সত্যি বলবো এবং ওকে ওর আসল বাড়িতে নিয়ে যাব। স্নেহা বড় হয়েছে, ওর নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে। যদিও আমাদের সাথে থাকতে চাই থাকবে, কিন্তু ওর শেকড় চেনার সুযোগ কেড়ে নেওয়ার আমরা কিউ নই। আমি স্নেহাকে কোথাও নিয়ে যেতে দেব না। তুমি কি ভুলে গেছ ও যখন ছোটবেলায় অসুস্থ হতো আমি সারা রাত ওর শিয়রে বসে থাকতাম? আমি ওকে নিজের গর্ভে না ধরলেও নিজের রক্ত দিয়ে তিল তিল করে বড় করেছি। জেদ করো না। অন্যের আমানত সারা জীবন নিজের কাছে রাখলে তা পাপ হয়। আমরা যদি ভালো মনে ওকে ওর পরিবারের সাথে দেখা করিয়ে দিই, তবেই আমাদের মনে শান্তি আসবে। ও কি আমাদের আর ভালোবাসবে? যখন জানবে আমরা ওর কাছে এই বড় সত্যিটা এতদিন লুকিয়েছি, ও কি আমাদের মুখ দেখতে চাইবে? আমার ভয় হচ্ছে ও যদি আমাদের ছেড়ে চলে যায়। রিনা মা, তুমি ঠিকই বলেছিলে, এই মেয়েটি আমার নিজের সন্তান নয়। 10 বছর আগের সেই প্রলয়ঙ্করী বন্যার রাতে নদীর পাড়ে ওকে আমরা মুমূর্ষু অবস্থায় খুঁজে পেয়েছিলাম। সেদিন থেকে ওকে আমরা আমাদের স্নেহা নাম দিয়ে আগলে রেখেছি। কিন্তু আজ বুঝতে পারছি ওর আসল পরিচয় আর শেকড় এই গ্রামেই পড়ে আছে। সাজ্জাদ, তুমি দেখেছ, আমি বলেছিলাম না ওই আমাদের মায়া। একটা বড় বোনের মন কখনো ভুল দেখে না। ওর চোখের দিকে তাকালেই আমি ছোটবেলার সেই দিনগুলো দেখতে পাচ্ছিলাম। আমরা হয়তো ভুল করেছিলাম এতদিন সত্যিটা লুকিয়ে, কিন্তু ওকে হারানোর ভয় আমাদের আচ্ছন্ন করে রেখেছিল। আজ ওর কপালে সেই ঝাপসা হয়ে যাওয়া কাটা দাগটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। স্নেহামা, এই তো তোর দিবি, আর ওই ঘরটাতেই তোর জন্ম হয়েছিল, যেখানে তোর মা আজও তোর পথ চেয়ে বসে আছেন। মা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো মা, দেখ কে এসেছে। তোমার সেই কলিজার টুকরো মায়া ফিরে এসেছে মা, যাকে তুমি প্রতিদিন জায়নামাজে বসে আল্লাহর কাছে চেয়েছ। দেখো মা, আমাদের ঘরটা আজ আর খালি নেই, আমাদের মায়া ফিরে এসেছে। মা, স্নেহা, তুমি হয়তো অনেক অবাক হচ্ছ, কিন্তু এটাই বাস্তব। এতদিন আমরা তোমাকে পালক দিয়ে আগলে রেখেছি। এখন সময় হয়েছে তোমার আসল আপনজনদের চিনে নেওয়ার। গিয়ে জড়িয়ে ধর তোর দিদিকে, আর তোর মায়ের বুকের সব হাহাকার আজ দূর করে দে মা।